আর প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় থাকবে 50 মিনিট। দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে চাপ বলয় ও বায়ু প্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। ভালো করে মানে সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে থাকবে 6 নম্বর, মেঘ বৃষ্টি থেকে থাকবে 6 নম্বর, উত্তর আমেরিকা থেকে থাকবে 7 নম্বর, আর দক্ষিণ আমেরিকা থেকে থাকবে 6 নম্বর। এই রয়েছে টোটাল তোমাদের 25 মার্কের প্রশ্ন কাঠামো। ভালো করে দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তারপর সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো তিনটি প্রতিবিষ্টে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, ক্যাটাবেটিক বায়ু হলো আকস্মিক, স্থানীয়, সাময়িক না নিয়ত বায়ু? উত্তর হবে সাময়িক বায়ু। প্রশ্ন, বিশ্বের বৃহত্তম কফি উৎপাদক দেশ হলো কলম্বিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা না চিলি? উত্তর হবে ব্রাজিল। প্রশ্ন, আয়তনে দক্ষিণ আমেরিকা বিশ্বের তৃতীয়, দ্বিতীয়, চতুর্থ না পঞ্চম মহাদেশ? উত্তর হবে চতুর্থ বৃহত্তম মহাদেশ। পরের প্রশ্ন, একটি শীতল স্থানীয় বায়ুর উদাহরণ হলো সেলভা, সাভানা, তৈগা না ডাউন্স? উত্তর হবে সেলভা। পরের প্রশ্ন, চির বসন্তের দেশ বলা হয় কুইটো, চিলি, পেরু না প্যাটাগোনিয়াকে? উত্তর হবে কুইটোকে। দুই থেকে শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি প্রতিবিষ্টে মান 1 করে 1 × 2 = 2। প্রথম, বায়ুর আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় ড্যাশ যন্ত্রের সাহায্যে? উত্তর লিখবে হাইগ্রোমিটার। পরের প্রশ্ন, ড্যাশ পৃথিবীর সর্বোচ্চ হ্রদ? উত্তর লিখবে টিটিকাকা। পরের প্রশ্ন, সেন্ট লরেন্স নদীর দৈর্ঘ্য? উত্তর লিখবে প্রায় 1120 কিমি। পরে হচ্ছে বজ্রমেঘ বলা হয় ড্যাশ মেঘকে? উত্তর লিখবে কিউমুলোনিম্বাস। পরের প্রশ্ন 3 থেকে রয়েছে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 5 = 5। ক স্তম্ভে রয়েছে কলম্বিয়া, গ্র্যান্ড ক্যানিয়ন, পাখির পায়ের মতো বদ্বীপ, সুপিরিয়র হ্রদ, পৃথিবীর রুটির ঝুড়ি। আর খ স্তম্ভে রয়েছে মিসিসিপি, মিউসরি, সেলকিক পর্বত, কানাডা, পেইরি তৃণভূমি অঞ্চল, কলোরাডো নদী। কলম্বিয়া নদী হবে সেলকিক পর্বত, গ্র্যান্ড ক্যানিয়ন হবে কলোরাডো নদী, পাখির পায়ের মতো বদ্বীপ হবে মিসিসিপি, মিউসরি, সুপিরিয়র হ্রদ হবে কানাডা, আর পৃথিবীর রুটির ঝুড়ি হবে পেইরি তৃণভূমি অঞ্চল। 3 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 30টি শব্দের মধ্যে উত্তর দাও যে কোনো দুটি প্রতিবিষ্টে মান 2 করে 2 × 2 = 4। প্রথম, ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? তো লিখবে শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের 5 থেকে 20 কিমি ব্যাসযুক্ত বৃত্তাকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলে। ঘূর্ণবাতের চক্ষুর বায়ুর গতিহীন ও শান্ত থাকে। এখানকার আকাশ মেঘমুক্ত ও বৃষ্টিহীন থাকে। চক্ষু অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে শান্ত পরিবেশ উলম্ব স্তম্ভ সৃষ্টি করে। টর্নেডোতে ঘূর্ণবাতের চক্ষু স্পষ্ট বোঝা যায়। উল্লেখ্য, ঘূর্ণবাতের চক্ষুতে গভীর নিম্নচাপ বিরাজ করে। প্রতি শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে কেন? তুলবে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ভূপৃষ্ঠে লতা, পাতা, ঘাসের ওপর জলবিন্দু আকারে জমা হয়, তাকে শিশির বলে। অর্থাৎ শিশির হলো ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ঘনীভবনের ফলে জলকণায় পরিণত হওয়ার একটি বিশেষ রূপ। শুষ্ক বা প্রায় শুষ্ক অঞ্চলের বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ খুব কম। সেখানে শীতল হয়ে ঘনীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের অভাব দেখা দেয়, তাই শুষ্ক অঞ্চলে শিশির কম পড়ে। উদাহরণ, রাজস্থানের জয়সলমীরে শিশির পড়ে না বললেই চলে। পরে গ্র্যান্ড ক্যানিয়ন কি? উত্তর লিখবে কলোরাডো নদীর রকি পর্বত থেকে উৎপন্ন হয়ে ক্যালিফোর্নিয়া উপসাগরে পতিত হয়েছে। এই নদীটি তার সুদীর্ঘ গতিপথে মরুভূমির ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। বৃষ্টিপাতের অভাবের জন্য মরুভূমির মৃত্তিকা শিথিল থাকে, সেজন্য নদীগুলির নিম্নক্ষয় বেশি হয়। নদীর নিম্নক্ষয় বেশি হওয়ার জন্য নদী উপত্যকা খুবই গভীর হয় এবং নদী উপত্যকা ইংরাজি আই অক্ষরের মতো দেখতে হয়। এইরূপ আই আকৃতিবিশিষ্ট সুগভীর নদীখাতকে গিরিখাত বলে। উদাহরণ, কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন পৃথিবীর গভীরতম গিরিখাত। দৈর্ঘ্য হচ্ছে 4046 কিমি এবং গভীরতা 1600 মিটারেরও বেশি। পরে হচ্ছে হিমপ্রাচীর গুরুত্ব লিখব। উত্তর আমেরিকা মহাদেশের উত্তর হাইপেন পূর্ব উপকূলে সংলগ্ন নিউ ফাউল্যান্ড দ্বীপের পাশ দিয়ে গাঢ় নীল বর্ণের উষ্ণ উপসাগরীয় স্রোত এবং গাঢ় সবুজ বর্ণের শীতল ল্যাবরেটরি স্রোত পাশাপাশি প্রবাহিত হচ্ছে। এই দুই ভিন্ন বর্ণের সমুদ্রস্রোতের মিলনস্থলে যে সুস্পষ্ট রেখা দেখা যায় তাকে হিমপ্রাচীর বলে। আসলে দুটি সমুদ্রস্রোত ভিন্ন ঘনত্বের কারণে তাদের গতিবেগও ভিন্ন হয়। এই কারণে কম ঘনত্বের স্রোত জোরে ও বেশি ঘনত্বের স্রোত তুলনায় মূলত ধীর গতিতে প্রবাহিত হয়, তাই কেউ কারোর সঙ্গে মিশতে পারে না ও সীমারেখা গড়ে ওঠে।
4 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 50 শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 গুণ 2 সমান সমান 6। 4-এর 1, শৈলক্ষেপ বৃষ্টিপাতের বর্ণনা দাও। উত্তর লিখবে শৈল অর্থাৎ পর্বত, উৎক্ষেপ অর্থাৎ ওপরে ওঠা। জলীয় বাষ্পপূর্ণ বায়ু পর্বতে বাধা পেয়ে পর্বতগাত্র বেয়ে এটা ওপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত হয় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। শর্ত বা পরিবেশ: সমুদ্রের উপকূলবর্তী বা নিকটবর্তী অঞ্চলে পর্বতের অবস্থান। 2, জলীয় বাষ্পপূর্ণ বায়ুর গতিপথে আড়াআড়িভাবে পর্বত বা উচ্চভূমির অবস্থান। পয়েন্ট করে প্রক্রিয়া: জলীয় বাষ্পপূর্ণ বায়ু স্থলভাগের ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় কোনো উঁচু পর্বত, মালভূমি বা উচ্চভূমি দ্বারা বাধাপ্রাপ্ত হলে তা ওই উচ্চভূমির গা বেয়ে ওপরে উঠে গিয়ে প্রসারিত শীতল ও ঘনীভূত হয়ে পর্বতের প্রতিবাদ ঢালে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে। আমাদের দেশে মৌসুমি বৃষ্টিপাতও এই ধরনের। প্যারা চেঞ্জ করে লিখবে প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর কিছু আর্দ্র বায়ুতে লিনতাপ সংযুক্ত হলে তা পুনরায় উত্থাপিত হয়ে বিপরীত দিকে অনুবাদ ঢালে পৌঁছায়। অনুবাদ ঢাল বেয়ে নিচে নামার ফলে সেটি উষ্ণ ও শুষ্ক হয়ে পড়ে। বায়ু যত নিচের দিকে পার্বত্য ঢালের উষ্ণতর স্থানে নামতে শুরু করে বায়ুর উষ্ণতা ততই বাড়তে থাকে, ফলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়, বায়ু অসম্পৃক্ত হয়ে পড়ে। জলীয় বাষ্প কম থাকার কারণে অনুবাদ ঢালে খুব কম বৃষ্টি হয়, তাই একে বৃষ্টির ছায়া অঞ্চল বলে। যেখানে এখানে উষ্ণতা বানান ঠিক ভুল আছে, তোমরা কিন্তু অবশ্যই ঠিক করে নেবে। পয়েন্ট করে বৈশিষ্ট্য: বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই বৃষ্টিপাত হয়। 2, বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র সমান নয়। 3, বছরের বিভিন্ন সময়ে এই বৃষ্টি হয়। 4, এই বৃষ্টিপাত বেশ কিছুটা সময় ধরে চলে। 5, প্রধানত পার্বত্য বা উচ্চভূমি অধ্যুষিত অঞ্চলে এই বৃষ্টিপাত হয়। উদাহরণ: জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণায়ন পশ্চিম মৌসুমি বায়ুর। শরৎকালে পশ্চিমবঙ্গের আকাশে তুমি দেখতে পাও এমন দুটি মেঘের নাম লেখো এবং তাদের বৈশিষ্ট্য লেখো। পশ্চিমবঙ্গের শরৎকালে আকাশে দেখতে পাওয়া যায় এমন দুটি মেঘ হলো কিউমুলাস ও সিরোকিউমুলাস। কিউমুলাস মেঘের বৈশিষ্ট্য: এই মেঘের উলম্ব বিস্তার যথেষ্ট বেশি। এই মেঘের নিম্নাংশের রং কালো এবং উপরিভাগের রং সাদা। এই মেঘের উপরিতল ফুলকপির মতো এবং তলদেশ সমতল। পরে যে সিরোকিউমুলাস মেঘের বৈশিষ্ট্য: 1, এই মেঘ পেঁজা তুলোর মতো সাদা রঙের, ম্যাকারেল মাছের পিঠের মতো দেখতে হয়। 3, পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। পরে রয়েছে দক্ষিণ আমেরিকায় সাভানা তৃণভূমি সম্পর্কে কী জানো, তো লিখবে আমাজন অববাহিকা বা সেলবা বনভূমির উত্তর ও দক্ষিণে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লম্বা লম্বা কর্কশ ও কাঁটাযুক্ত শক্ত ঘাসের তৃণভূমি সৃষ্টি হয়েছে, তাকে সাভানা তৃণভূমি বলা হয়। এই তৃণভূমিটি ব্রাজিলের উচ্চভূমি, গিয়ানা উচ্চভূমি, ওরিনোকো অববাহিকা এবং প্যারাগুয়ে, আর্জেন্টিনার উত্তর অংশে দেখা যায়। এখানকার জলবায়ুর প্রকৃতি হল গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র এবং শীতকাল শীতল ও শুষ্ক প্রকৃতির। গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড বা শীতকালীন গড় উষ্ণতা 23 ডিগ্রি থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 50 থেকে 100 সেমি। এই সাভানা তৃণভূমি ব্রাজিলের উচ্চভূমিতে কম্পোস, ওরিনাকো ও গিয়ানার উচ্চভূমিতে ল্যানোস এবং আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে গ্রান চাকো নামে পরিচিত। এখানে শিকারীরা প্রচুর জীবজন্তু সহজেই শিকার করে বলে এই তৃণভূমি শিকারীদের স্বর্গ নামে পরিচিত। 5 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির অনধিক 80 শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি। প্রশ্নের মান 5। প্রথম, পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি বা বেশি বৃষ্টি হয় কেন, কারণ ব্যাখ্যা করো। উত্তরগুলোতে উপক্রান্তীয় উচ্চচাপ বলয় থেকে যে বায়ু মেরুবৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে প্রবাহিত হয় তাকে বলে পশ্চিমা বায়ু। এই বায়ুটির প্রভাবে মহাদেশগুলির পশ্চিমাংশে শীতকালে বৃষ্টিপাত হয়। এর কারণগুলি হলো: 1, আর্দ্র পশ্চিমা বায়ু। প্রতিটি মহাদেশেরই পশ্চিমে আছে সুবিস্তৃত মহাসাগর, তাই এই বায়ুটি পশ্চিম দিক থেকে আসার সময় প্রচুর পরিমাণে জলীয় বাষ্প গ্রহণ করে মহাদেশগুলিতে প্রবেশ করে। 2, জলীয় বাষ্প সমৃদ্ধ পশ্চিমা বায়ু। মহাদেশগুলির পশ্চিমভাগে জলীয় বাষ্প সমৃদ্ধ পশ্চিমা বায়ু আগে এসে পৌঁছায় বলে সেখানে বেশি বৃষ্টিপাত হয় এবং তারপর ওই বায়ু যতই পূর্ব দিকে যেতে থাকে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে যায় বলে বৃষ্টিপাতের পরিমাণও কমতে থাকে। 3 দিয়ে পয়েন্ট করবে শীতল স্থলভাগের প্রভাব। শীতকালে জলভাগ অপেক্ষা স্থলভাগ বেশি শীতল থাকে, এর ফলে আর্দ্র পশ্চিমা বায়ু শীতল স্থলভাগের ওপর এসে দ্রুত ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। এছাড়া শীতল মেরুবায়ুর সংস্পর্শে এসেও দ্রুত ঘনীভূত হয় এবং বৃষ্টিপাত ঘটায়। 4,
বায়ুচাপ বলয়ের অবস্থান পরিবর্তন। সূর্যের উত্তরায়ণ ও দক্ষিণায়নের সঙ্গে বায়ুর চাপ বলয়গুলির সীমা পরিবর্তন হয় বলে গ্রীষ্মকালে মহাদেশগুলির পশ্চিমভাগের যেসব স্থান শুষ্ক আয়নবায়ুর অন্তর্ভুক্ত হয় সেই স্থানগুলিতেই শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়, যেমন ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল। বলা সমুদ্রবায়ু ও স্থলবায়ু সৃষ্টির কারণ ব্যাখ্যা করো। সমুদ্র ও স্থলবায়ুর মূল কারণ হলো দিন ও রাতে স্থলভাগ ও জলভাগের মধ্যে উষ্ণতার পার্থক্য। দিনের বেলা স্থলভাগ যত তাড়াতাড়ি তাপ শোষণ করে উত্তপ্ত হতে পারে, জলভাগ পারে না। তাই দিনের বেলা স্থলভাগের ওপর অধিক উষ্ণতার জন্য নিম্নচাপ ও জলভাগ তথা সমুদ্রের ওপর উচ্চচাপ বিরাজ করে, যার ফলে দিনের বেলা বিশেষ করে বিকালবেলা সমুদ্র থেকে স্থলভাগের দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকে সমুদ্র বায়ু বলে, কারণ বায়ু যে দিক থেকে প্রবাহিত হয় সেই দিক অনুসারে তার নাম রাখা হয়। অপরদিকে রাতের বেলা স্থলভাগ অতি দ্রুত শীতল হয়ে যায়, কিন্তু সেই তুলনায় জলভাগ শীতল হতে পারে না। তখন জলভাগের উষ্ণতা সামান্য বেশি হওয়ায় সমুদ্রের উপর নিম্নচাপ ও স্থলভাগের উপর উচ্চচাপ বিরাজ করে। তাই রাতের বেলা স্থলভাগ থেকে সমুদ্রের দিকে বায়ু প্রবাহ লক্ষ্য করা যায়। স্থলভাগ থেকে প্রবাহিত হওয়ায় একে স্থলবায়ু বলে। ভোরের দিকে স্থলবায়ুর গতিবেগ বেশি হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। এই ধরনের কোশ্চেন প্যাটার্নেই কিন্তু প্রতিটি স্কুলে তোমাদের কিন্তু সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নপত্র হবে, সেহেতু ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না, আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দাও যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগামী পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না।